আমাদেরকে লিখে পাঠিয়েছেন মোহাম্মদ আসিফ আহমেদ। উনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাতুল ভাই, আশা করি আপনারা ভালো আছেন। আমি লিখছি ঢাকা থেকে। আমার নাম মোহাম্মদ আসিফ আহমেদ। আমি তখন কলেজে ভর্তি হয়েছি মাত্র। আমার বাসা থেকে প্রায় 25 থেকে 40 কিলোমিটার দূরে আমার কলেজ। তাই কলেজ আর প্রাইভেটের সুবাদে আমাকে মেসে থাকতে হয়। তো আমি কলেজ থেকে 1 কিলোমিটার দূরে একটা 3 তলা বিশিষ্ট মেসে উঠলাম। দ্বিতীয় তলায় খুব সুন্দর একটা রুম পেয়েছি। আমাদের মেস থেকে কিছু দূরেই চৌরাস্তা। আমি আর নীলিমা দুজনেই থাকি এই রুমটাতে। সেও আমার সাথেই পড়ে। আর এখানে নতুন দুজনে মিলে খুব সুন্দর করে রুমটা সাজালাম। রুমের দরজার পাশেই আমার পড়ার টেবিল, আর পড়ার টেবিলের পেছনেই আমাদের বিছানা, আর তার বিছানার সাথেই যুক্ত নীলিমার পড়ার টেবিল। রুমের উত্তরে 2টি জানালা। জানালা খুললেই আকাশ দেখা যায়, আর একটু দূরে বড় নারকেল গাছ। নীলিমার সাথে আমার খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে গেল। 6 মাস খুব ভালোভাবে কেটে গেছে। সবার সাথে খুব ভালো একটা সম্পর্ক এবং পরিচয় হয়ে গেছে। ঘটনাটা ঘটে তখনই। একদিন কলেজ প্রাইভেট শেষ করে সন্ধ্যায় ফিরে এসে দেখি নীলিমা কাপড় গোছাচ্ছে। আমি তাকে বললাম, কিরে নীলু, বাসায় যাবি? আকাশের অবস্থাটা তো ভালো না। সে বলল, বাবা ফোন করেছিল, যেতে বলল। আমি বললাম, ও আচ্ছা, কেন, কিছু হয়েছে নাকি? ও বলল, আরে না, এমনি যেতে বলল তাই যাচ্ছি। আচ্ছা, সাবধানে যাস, তাড়াতাড়ি পৌঁছিস, আর যে কোনো সময় ঝড় আসতে পারে। আচ্ছা। আরো কথা হলো এবং সে বাসার দিকে রওনা হলো। তার বেরিয়ে যাওয়ার পরে কি মনে পড়ে যেন আকাশের আমার রুমের জানলার বাইরে চোখ গেল। আমি স্পষ্ট দেখলাম নারকেল গাছের ওপর একটা ঈগল বসে আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। কোনো কিছু না ভেবে জানলা দুটো বন্ধ করে দিলাম। যখন জানলা বন্ধ করতে যাই তখনই একটা গরম নিঃশ্বাস এসে পড়েছিল আমার উপর। আমি যেন শিউরে উঠি। কেন জানি হঠাৎ একটা অজানা ভয় কাজ করতে শুরু করলো আমার মধ্যে। মনে হচ্ছে কেউ যেন আমার আশেপাশে আছে। এর কিছুক্ষণ পরেই তুমুল ভাবে বৃষ্টি শুরু হলো। আমি ভাবছি নীলিমা এতক্ষণে হয়তো গাড়িতে উঠে গেছে, তাই পড়ার টেবিলে বসে পড়তে লাগলাম। বাংলা বইটা বের করেছি। এমন সময় কারেন্ট চলে গেল, আর তখনই শুরু হলো ভীষণ বজ্রপাত। কিন্তু এই ঝড় বৃষ্টির রাতেও আমি বাইরে থেকে একটা কুকুরের কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমি জানলা খুলে দেখলাম একটা কুকুর আমার রুমের দিকে তাকিয়ে এমন করে কাঁদছে। সঙ্গে সঙ্গে আমি জানলাটি বন্ধ করে দিই। ভয়ে রুমে থাকা মোমবাতিটি জ্বালিয়ে পড়তে বসলাম। এমন সময় দরজা ধাক্কা দিয়ে মিতু, আমার নাম ধরে কেন যেন মিতু মিতু করে ডাকছিল। আমি দরজা খুলতেই দেখি নীলিমা। আমি বললাম, কিরে নীলু, তুই ফিরে এলি? আর এসেছিস, ভালোই হয়েছে। এমন ভিজতে ভিজতে ও এসেছে। আমি ওকে জিজ্ঞেস করলাম, এমন ভিজতে ভিজতে ফিরে আসলি কেন? ও বলল, আরে রাস্তায় কোনো গাড়ি পেলাম না। শোন, আমার না খুব ক্ষুধা লেগেছে। আমি বললাম, আচ্ছা তুই চেঞ্জ কর, আমার খাবারটাই খাস তুই। আমার কেন জানি খেতে ইচ্ছে করছে না। এরপর নীলু চেঞ্জ করে আমার টেবিল থেকে খাবারটা নিয়ে এসে একটা মোমবাতি জ্বালিয়ে খেতে শুরু করলো। আমি আবার মনোযোগ দিয়ে পড়তে লাগলাম আর ভাবলাম, যাক বাবা, ভয়টা এবার কাটলো। ওদিকে কুকুরটাও যে কাদা কাদা কণ্ঠে ডাকছিল, সেই কান্নার শব্দটাও বন্ধ হয়ে গেছে।
ঠিক সেই সময় আবারও দরজা ধাক্কানোর শব্দ। আমি তড়িঘড়ি করে দরজা খুললাম। দেখে আমি চমকে উঠলাম, দরজার বাইরে আবারও নীলু দাঁড়িয়ে আছে। আবারও সেই আগের মতোই ভেস্তে ভেস্তে চলে আসলাম। আমি ভয় পেয়ে গেলাম, আর ওকে কিছু বলতে পারছিলাম না। ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, তুই? তৎক্ষণাৎ আমি আমার পেছনের দিকে তাকিয়ে দেখি আমার পেছনে কেউ নেই। আমার খাবার টেবিলেই রয়েছে। সে বলল, রে, আজ আর যাওয়া হলো না, বাইরে এত বৃষ্টি। আমি তখনই ভয় পেয়ে গেছি প্রচন্ড। পরক্ষণে আমার মনে হলো এটা আমার হ্যালুসিনেশন নয় তো। কিন্তু মনের ভুল তো হওয়ার কথা নয়। আমার তো স্পষ্ট মনে আছে কিছুক্ষণ আগেই মিতু আমার রুমে আসলো। এমন সময় নীলিমা বলল, আমি এখন ঘুমো পড়ি, খুব ঠান্ডা করছে আমার। তখন সে লেপ কাঁথা মুড়ে শুয়ে পড়ল। আমার মাথায় যেন কিছুই কাজ করছে না, ভয়ে আমার হাত পা কাঁপা শুরু হয়েছে। আর সে সময় আবারও দরজা ধাক্কানোর শব্দ শুরু। আমি ভয়ে ভয়ে দরজা খুললাম। এবার দেখলাম পাশের রুমের পিঙ্কিদি খুব ভয়ার্ত আর কান্নার স্বরে আমাকে বলল, মিতু, নীলু আর নেই রে। আমি স্তব্ধ হয়ে গেলাম এই কথা শুনে। আবার বলল, চৌরাস্তা যাওয়ার সময় সিনেমা হলের সামনে একটা বাসের নিচে চাপা পড়ে গেছে নীলু। সবাই যাচ্ছে, তুইও চল। বলতে বলতে দিদির গলা শুকিয়ে যাচ্ছিল। সঙ্গে সঙ্গে আমি 2000 ভোল্টের শক খেলাম যেন। আমি বললাম, কিন্তু কিন্তু আমাকে বলল, কিন্তু না, তাড়াতাড়ি চল বলে আমার হাতটা ধরে টানতে লাগলো। আমি সেই মুহূর্তেই পেছনের দিকে তাকিয়ে দেখলাম নীলুর পুরো শরীরে রক্ত মাখা, আর মাথাটা কেমন যেন বিকৃত রূপ ধারণ করেছে। বিছানায় বসে আমার দিকে লাল চোখে তাকিয়ে রয়েছে নীলু। এটা দেখে আমি ভয়ে মরে যাবার উপক্রম। আমি সাথে সাথে রুম থেকে বেরিয়ে যাই, আর বাইরে সবাইকে নিয়ে সিনেমা হলের দিকে যেতে দেখলাম। আমি কাউকে কিছু বলিনি। আমার সাথে এতক্ষণ যেসব ব্যাপারগুলো ঘটেছে, হালকা বৃষ্টি, তখনও ভিজতে ভিজতে আমরা সেখানে গেলাম। ভয়ে আমার হাত পা অবশ্যই এসেছে। গিয়ে দেখলাম লোকজন গোল হয়ে নীলুর লাশটি দেখছে। আমি গিয়ে দেখলাম নীলুর নিথর দেহটি রাস্তায় পড়ে আছে, আর ওর মাথাটি থেতলে গেছে এমনভাবে যা আমি আমার রুমেই দেখেছি। এরপর আসিফ ভাই লিখেছেন শেষ পার্ট। এর কিছুক্ষণ পরেই হঠাৎ আমার চোখ গেল সেই নারকেল গাছটার দিকে। দেখলাম নীলু সেই গাছে বসে আছে, এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে। তার দেহ থেকে টপ টপ করে রক্ত পড়ছে, আর নীলু আমার দিকে এক পলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তার চুলগুলো গলার দুপাশে জড়ানো ছিল। আমি দেখে ভয়ে কাঁপতে শুরু করি। এটা দেখে পিঙ্কিদি আমার এমন করার কারণ জানতে চাইলো, কিন্তু আমার মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছিল না। আমি শুধু আঙুল উঁচিয়ে নারকেল গাছের দিকে দেখাই। ওরা সেখানে কিছুই দেখতে পায় না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম নীলু আমার দিকে রক্তবর্ণ চোখ নিয়ে তাকিয়ে আছে। পরে আমার আর কিছুই মনে নেই, কিভাবে যেন আমার দু চোখ বন্ধ হয়ে এলো। পরের দিনের বেলা চোখ খুলে দেখি আমি পিঙ্কিদির বিছানায়। আমার পরিবারের সবাই সেখানে, আর মেসের সবাই রয়েছে। আমি সবাইকে সব ঘটনা খুলে বলি। এরপর আমাকে বাড়িতে নিয়ে আসা হয়। তারপর ওই মেস ছেড়ে আমি কলেজ হোস্টেলে উঠি। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আমরা শুনে এলাম একটি ভয়ঙ্কর ঘটনা। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছিলেন আসিফ আহমেদ, ওনার সংগ্রহ করা একটি ঘটনা। সো আশা করি আপনাদের ভালো লেগেছে। এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন, আমাদেরকে ঝটপট লিখে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লাগলো ঘটনাটি।